নমস্কার, স্টোরি উইথ অরিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য অর্ণব দাসের কলমে তন্ত্রনির্ভর গ্রাম বাংলার ভূতের গল্প প্রেতাত্মার প্রতিশোধ। লেখক অর্ণব দাসের জন্ম 26শে নভেম্বর 1982। MCA এবং MTech ডিগ্রি অর্জনের পরে বর্তমানে একটি বেসরকারি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কর্মরত। বেশ কয়েকটি প্রকাশনী সংস্থার সঙ্গেও যুক্ত আছেন গত 2 বছর ধরে। ছোটবেলা থেকেই লেখালেখির শখ ছিল এবং দীর্ঘ সময় পর সেটি বাস্তবতা পেয়েছে। আজকের গল্পটির অডিও রূপান্তরের অনুমতি দেওয়ার জন্য লেখক অর্ণব বাবুকে জানাই আন্তরিক ধন্যবাদ। গল্পের মুখ্য চরিত্র শশধর ও ত্রিলোচনের ভূমিকায় যথাক্রমে আদিত্য এবং অ্যারি। অন্যান্য চরিত্রে দেবলীনা, সুমি, সুচেতনা, সায়ন্তন, আর্য, সাগ্নিক এবং দীপ। গল্পের আবহ নির্মাণে এবং শব্দ সংযোজন ঋদ্ধিশ। গল্পের সূত্রধর আমি, সুপ্রিয়া। শুরু হচ্ছে প্রেতাত্মার প্রতিশোধ। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত সবেমাত্র পড়ব করছে। এরই মাঝে নিবারণবাবু পাঞ্জাবির ওপর পশমের চাদর জড়িয়ে মাংকি ক্যাপ পরে বৈঠকখানায় এসে উপস্থিত হলেন। ওনার এহেন যুদ্ধকালীন শীতবস্ত্রের সমাহার দেখে ত্রিলোচন বাড়ুজ্যের হেসে কুটোকুটি হওয়ার জোগাড়। কিন্তু নিবারণবাবু নির্বিকার চিত্তে সোফার ওপর বসে রইলেন। আসলে ত্রিলোচন বাড়ুজ্যে বর্তমানে জ্যোতিষ চর্চায় মনোনিবেশ করলেও এককালে বেশ ডাক সাইটে তান্ত্রিক ছিলেন। তার তান্ত্রিক জীবনের অলৌকিক ঘটনার লোভেই নিবারণ মণ্ডল প্রতি শনিবার সন্ধ্যাবেলায় তেলে ভাজার প্যাকেট হাতে এখানে আসেন, তার সাথে 120 জর্দা সহ পান। ত্রিলোচন বাড়ুজ্যের নিবাস তথা কার্যালয় 13 নম্বর প্রমোদ বিহারী স্ট্রিটে। অকৃতদার এই মানুষটি সারা জীবন তন্ত্র সাধনায় নানা দেশ বিদেশ ঘুরে বেরিয়ে এই পৈতৃক ভিটে এসে আস্তানা গেড়েছেন। আর নিবারণ মণ্ডল পেশায় জুতো ব্যবসায়ী। সপ্তাহের প্রায় 4-5 দিন শহরের বিভিন্ন স্থানে ঘুরতে হয়। ঘরে স্ত্রী কন্যা থাকলেও প্রতি শনিবার নিয়ম করে এখানে আসে। একই নিবারণবাবু, শীত পড়তে না পড়তেই এইরকম যুদ্ধম দেখি মনোভাব, হ্যাঁ? আর বলবেন না বাণুজ্য মশাই, আমার একটু ঠান্ডা থাকার দাঁত তো আছেই, একটুতেই বুকে কফ জমে একেবারে একাকার কাণ্ড ঘটে। এসব তো লেগেই আছে। আপনি বরং জমিয়ে একখানা গল্প করুন দেখি। দাঁড়ান, তার আগে চায়ের জলটা বসিয়ে দিই। আচ্ছা, তেলে ভাজার সঙ্গে মুড়ি মাখা চলবে তো? ইন্ডাকশনে চায়ের জল বসিয়ে ত্রিলোচন বাড়ুজ্যে একটা জামবাটিতে সর্ষের তেলে জবজবে করে মুড়ি মাখলেন। দুজনের জন্য চা আর মুড়ি নিয়ে এসে টেবিলের উপর রাখলেন। নিবারণবাবু বাটি থেকে এক খাবলা মুড়ি তুলে মুখে পুরে নিয়ে সশব্দে চিবোতে লাগলেন। ত্রিলোচন চায়ের কাপে এক চুমুক দিয়ে বলতে শুরু করলেন, হ্যাঁ, এই ঘটনার সূত্রপাত ঘটেছিল আজ থেকে প্রায় বছর 5 আগে। সেবার টানা ক্লায়েন্ট দেখে দেখে মন মেজাজ একঘেয়ে হয়ে গিয়েছিল। তাই ভাবছিলাম কোথাও একটা ছুটি কাটিয়ে আসব। এমন সময় আমার পুরনো ক্লায়েন্ট শশধর বাগচি সকাল সকাল এসে উপস্থিত হলেন। তখন সবে মাত্র স্নান সেরে মায়ের পুজোতে বসেছি। ওনাকে ইশারায় চেয়ারে বসতে বলে আমি পুজোয় ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ওনাকে প্রসাদ দিতে গিয়ে দেখি শশধর বাবুর মুখখানা কেমন যেন থমথমে হয়ে রয়েছে। কোনো একটা কারণে ওনার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে। এমনিতে উনি খুব ফিটফাট থাকতেই পছন্দ করেন, কিন্তু সেই দিন ওনার পোশাক দেখে আমি রীতিমতো চমকে উঠলাম। প্যান্ট জামাটা শেষ কবে ইস্ত্রি করা হয়েছে সেটা ভাবতেও অবাক লাগছে। ওনার পরিপাটি করে টেরি কাটা চুলগুলো তখন অবিন্যস্ত হয়ে রয়েছিল।
মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে উনি কিছু একটা ভাবছিলেন। আমি ওনার সামনে প্রসাদ নিয়ে প্রায় মিনিট খানেক দাঁড়িয়ে থাকার পরেও যখন দেখলাম উনি আমার উপস্থিতি টেরই পাননি, তখন বাধ্য হয়ে ওনাকে ডাকি। উনি ভীত সন্ত্রস্তভাবে আমার দিকে তাকালেন, তারপর হাত বাড়িয়ে প্রসাদটা গ্রহণ করলেন। যখন আমি চেয়ারে বসলাম তখন উনি বলতে শুরু করলেন, ঠাকুর মশাই, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, আগে এক গ্লাস জল খান, তারপরে ধীরে সুস্থে বলুন কি হয়েছে। আপনি তো জানেন আমি কাজের সূত্রে কলকাতায় থাকি, কিন্তু আমার আদি বাড়ি আসলে বর্ধমান জেলার তেঘরিয়ায়। পরশুদিন আমার স্কুলের এক বন্ধু রমেনের মেয়ে গৌরীর বিয়ে উপলক্ষে সপরিবারে পাশের গ্রামে গেছিলাম। মেয়েটির গায়ের রং শ্যামবর্ণ হলেও দেখতে শুনতে যথেষ্টই ভালো। পড়াশোনায় হায়ার সেকেন্ডারি পাশ করেছে এবং গৃহকর্মে খুবই নিপুণা। ওর বাপের ব্যবসাটাও একার হাতেই সামলাতো এতদিন। গায়ের রং চাপা বলে পাত্রপক্ষ 5 লক্ষ টাকা, 10 ভরি সোনা আর একটা মোটর বাইক পণ হিসাবে চেয়েছিল। বাকিটা জোগাড় হলেও মোটর বাইকটি জোগাড় করা সম্ভব হয়নি রমেনের পক্ষে। ফলে পাত্রপক্ষ তক্ষুনি বর নিয়ে বিদায় নেওয়ার হুমকি দেয়। রমেন ওদের কাছে অনেক অনুনয় বিনয় করে, এমনকি ছেলের বাবার পা ধরতে অবধি গেছিল, কিন্তু তাদের এক কথা, মোটর বাইক ছাড়া বিয়ের পিঁড়িতে পাত্র বসানো হবে না। শেষ অবধি বিয়ে না করেই তারা চলে গেল 7:45 নাগাদ। এদিকে রাত 8টায় বিয়ের লগ্ন। মেয়ে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে এই চিন্তা করে রমেনের স্ত্রী রমলা তখন কান্নায় ভেঙে পড়েছে। রমেন মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ল। তখন আমি ওর কাঁধে হাত দিতেই বেচারা হু হু করে কেঁদে উঠল। তারপর হাতটা ধরে রমেনকে বলে বসলাম, আমার ছেলে পুলক এবার কমার্সে অনার্স পাশ করেছে। বাজারে ওর একটা কাপড়ের দোকানও আছে। যদি তোর কোনো অসুবিধা না থাকে তাহলে পুলকের সাথে তোর মেয়ের বিয়ে দিবি। হঠাৎ দেখি আমার স্ত্রী কমলাও পাশে এসে দাঁড়িয়েছে। সেও বলল, হ্যাঁ দাদা, ওই মেয়েকেই আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, আপনি আর আপত্তি করবেন না। কথাটা শুনে রমেন চোখে জল মুছে বলল, তুই আমার মেয়েকে লগ্নভ্রষ্টা হওয়ার থেকে বাঁচালি, এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। তবু একবার পুলককে জিজ্ঞেস করবি না? ওইদিকে পুলক দেখি লাজুক মুখে গৌরীর দিকে আর চোখে তাকাচ্ছিল, বুঝলেন। আমি ওর দিকে তাকাতেই সলজ্জভাবে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আমাদের এই কথার পরে বিয়ে বাড়ির আবহাওয়াটাই পাল্টে যায়। নতুন করে সানাই বাজতে শুরু করে। লোকজনের কোলাহলে পরিবেশটা আবার গমগম করে ওঠে। বাড়ি থেকে পড়ে যাওয়া পোশাক পাল্টে বিয়ের সাজে ছেলেকে বেশ ভালোই মানিয়েছিল। ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণের মাধ্যমে ছাদনা তলায় শুভ দৃষ্টির সময় গৌরী মা আর আমার পুলককে সত্যিই যেন একেবারে রাত জোটক মনে হচ্ছিল। পরের দিন গৌরী মাকে নিয়ে পুলক যখন বাড়িতে ফিরল, তখন ওইটুকু সময়ের মধ্যে যতটুকু সম্ভব সেইভাবেই নতুন বউকে বরণ করার ব্যবস্থা করেছি। গোলমালটা বাঁধল পরের দিন ফুলশয্যার সময়। পুলক অতিথিদের সাথে দেখা সাক্ষাৎ করে যখন ওর ঘরে প্রবেশ করেছিল ফুলশয্যার জন্য, মাঝরাতে ওর ঘুম ভেঙে যাওয়ায় দেখে ঘরের মধ্যে কোথাও গৌরী নেই। আমাদের বাড়িতে স্নানঘরটা সীমানার মধ্যেই। ও ভাবছে হয়তো গৌরী সেখানে গেছে, কিন্তু আধ ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন সে এলো না, তখন বাড়ির আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ওকে এইভাবে খুঁজতে দেখে আমিও চমকে উঠলাম। জিজ্ঞেস করতেই বলল কোথাও নাকি গৌরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের কথাবার্তার আওয়াজে বাকিরাও জেগে ওঠে। সবাই মিলে চারিদিকে ভালো করে খুঁজতে লাগলাম, কিন্তু
কিন্তু কোথাও তার দেখা পেলাম না। আচমকা শুনতে পেলাম একটা মেয়েলি চাপা গলার খিক খিক হাসি। তারপরেই হঠাৎ কমলা চিৎকার করে উঠল। আমরা সবাই ওর দিকে তাকাতেই ও বাড়ির ছাদের দিকে নির্দেশ করলো। ভয়ার্ত ভাবে আমি কোনো মতে হাতে ধরে থাকা হ্যারিকেনটা তুলে ধরে ওই দিকে আলো ফেলতেই বুকের ভিতরটা খালি হয়ে গেল। ছাদের কার্নিশে গৌরীমা মাথাটা উল্টো দিকে করে নিচে নামিয়ে এনেছে। তারপরে হাতে পায়ে ভর করে হেঁটে বেড়াচ্ছে, আর তার সাথে কি বীভৎস একটা হাসি হেসে চলেছে। আপনার কাছে বলতে লজ্জা হয়, সেই সময় তার শরীরে কোনো কাপড় ছিল না। গগনভেদী হাসি হাসছিল মেয়েটা, আর সরু সরু লম্বা হাত বার করে বাড়ির কাজের মেয়ে সুরমাকে চেপে ধরে এক নিমেষে টেনে নিল ছাদের ওপর, যেন এক রাশ অন্ধকার গিলে নিল তাকে। এমন সময় পাশের মসজিদের আজান পড়া শুরু হতেই গৌরীকে দেখলাম কার্নিশ থেকে ছাদের ওপর পড়ে গেল। পুলক দৌড়ে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে গেছে। তার পাশে লুটিয়ে পড়ে আছে সুরমা। এরপরে পুলক নিজের পরনের পাঞ্জাবিটা খুলে গৌরীর গায়ে পরিয়ে দেয়। তারপর ওকে পাঁজাকোলা করে নিজেদের ঘরে নিয়ে যাই। বিছানায় শুইয়ে দিতেই মেয়েটা ঘুমিয়ে পড়ল। ওর মুখ দেখে মনে হচ্ছিল কত জন্ম যেন ঘুমোয়নি। এদিকে আমি ব্যাপারটাকে হালকাভাবে না নিয়ে তক্ষুনি চাকরকে দিয়ে খবর পাঠালাম রমেনের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা বাদে রমেনের বাড়ি থেকে সবাই হন্তদন্ত হয়ে এসে পড়েছিল। সবার চোখেই অপার বিস্ময়। এমন কাণ্ড যে হতে পারে সেটা তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। খবরটা শুনে রমলারা কান্নায় ভেঙে পড়েছিল। তাদের মেয়ে তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে কি এমন হয়ে গেল যে গৌরী এমন কাণ্ড কারখানা করছে? রমলা অনেকবার ডাকাডাকি করেও গৌরীর ঘুম ভাঙাতে পারল না। শেষমেশ জলের ঝাপটায় যখন ওর জ্ঞান ফেরে, তখন গৌরীকে দেখে সবার আবারও ভয় করতে শুরু করে। সবারই হৃৎপিণ্ড মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে যায়। পুলক তাকে দেখে আতঙ্কে অভিভূত হয়ে পড়ে। হঠাৎ কেমন একটা শীতল হাওয়ার ঝাপটা এসে লাগে। এমন কনকনে হাওয়া, সারা শরীরে একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে যায়। কি বলবো ঠাকুর মশাই, দেখি ওর 2টো অক্ষিকোটর আছে, কিন্তু তাতে কোনো মনই নেই, আছে শুধু অন্ধকার। চুলগুলো কেমন যেন আঠালো হয়ে রয়েছে, হাতের নখগুলো 2-3 ইঞ্চি করে বেড়ে গেছে, মুখের ভিতর থেকে লকলকে জিভ নড়াচড়া করছে। চোখের সামনে মৃত্যু দেখতে পেল রমলা। মেয়েটা তার কালো সরু 2টো হাত বাড়িয়ে খপ করে ধরে নিল রমলার মাথাটা। চেঁচিয়ে উঠল হতবাক হয়ে যাওয়া রমলা। রমেন কোনো রকমে ওকে টেনে হিঁচড়ে গৌরীর থেকে দূরে সরিয়ে দিল। এদিকে ও ঘাটটা সবসময় নিচু করেই রয়েছে। কেউ ওর সামনে গেলেই বীভৎস ভাষায় শুধু বলছে, আমার মেয়েকে কেন মেরেছিস? তোদের সবাইকে মেরে আমি এর প্রতিশোধ নেব। আমাদের পাশের গ্রামের কালীবাড়ির পুরোহিত মশাই ফণীভূষণ মুখুজ্জে থাকেন। উনি সকাল সকাল সবেমাত্র মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। আচমকা বাড়িতে চেঁচামেচি হচ্ছে দেখে উনি কি হয়েছে জানার জন্য বাড়িতে আসেন। গৌরীর কাণ্ড কারখানা দেখে উনি ওর কপালে হাত ছুঁয়ে চোখ বন্ধ করে কি একটা মন্ত্র পড়তে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই দেখলাম ও কেমন যেন নিস্তেজ হয়ে গেল। তারপর মেঝের উপর অজ্ঞান হয়ে পড়ে গেল। ওনার কথা মতো আমরা ধরাধরি করে ওকে বিছানায় শুইয়ে দিলাম। গোটা ঘরের মধ্যে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন মুখুজ্জে মশাই। তারপর বললেন যে উনি নাকি ঘরটাকে গাত্রবন্ধন করে দিয়েছেন। উনি এটাও বললেন যে গৌরীকে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না। সেই ঘরের দরজা এখন বাইরে থেকে বন্ধ করা আছে। আমি নিজের হাতে তালা দিয়ে এসেছি। তালা দেওয়ার সময় মনে হচ্ছিল ঘরের ভিতরে কেউ যেন আক্রোশে ফুঁসছে।
এখন আপনিই পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কিছু একটা বিহিত করুন ঠাকুর মশাই। আপনার পরিবারের ক্ষতি করতে চায় এমন কি কেউ রয়েছে? দেখুন, সেই দিক থেকে দেখতে গেলে সেরকম তো কেউই নেই। গ্রামে আমরা সবাই মিলেমিশেই থাকি। আমাদের থেকে অনেক অবস্থাপন্ন চাষা আছে। তাদের ছেড়ে লোকে আমার পিছনে খামোকা কেন লাগতে যাবে বলুন তো? বেশ, আমাদের আর দেরি করা ঠিক হবে না। আপনি একটু বসুন, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। বাঁচালেন ঠাকুর মশাই, আপনি বাঁচালেন। শশধরের সঙ্গে ওদের গ্রামের স্টেশনে গিয়ে যখন নামলাম, তখন বেলা গড়িয়ে দুপুর হতে চলল। স্টেশন থেকে ওদের গ্রাম প্রায় 10 কিলোমিটার। স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। শশধর ব্যবস্থা করেই রেখেছিল। গরুর গাড়িতে চেপে আবার অনেক বছর পরে কাঁচা রাস্তা দিয়ে দুলতে দুলতে আমরা এগোতে লাগলাম। আমার মাথার মধ্যে তখন শুধুই ঘুরপাক খাচ্ছে গৌরীর সেই পরিবর্তন। আমি যা আশঙ্কা করছি তাই কি ঠিক? টেঘরিয়া গ্রামটা দেখতে বেশ ভালো। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটি নদী। নদীর ধারে ঝোপঝাড়। সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর। 3-4টে পাকা বাড়িও চোখে পড়ল। এছাড়া সবই হয় চালা ঘর, নয়তো টিনের ছাদওয়ালা বাড়ি। শশধরের বাড়ির পরিবেশটা বেশ গা ছমছমে। একেবারে যে ঝাঁ চকচকে বাড়ি তেমনটা নয়। আসবাবপত্রও বেশ পুরনো, কিন্তু বিয়ে বাড়ির সাজ এখনো রয়ে গিয়েছে। বাড়ির বেশ কিছু পরিসর ভীষণ রকমের অদ্ভুত। পুরনো ধাঁচের হাতল লাগানো রয়েছে দরজায়, তবে সবকিছুর মধ্যেও এক সাবলীল পয়সাওয়ালা ঘরের ছাপ কিন্তু বেশ স্পষ্ট। বাড়িটি 3 তলা, তবে 3 তলার ওপরে রয়েছে চিলে কোঠার একটা ঘর। বাড়িতে ঢুকেই বুঝতে পারলাম পরিবেশটা রীতিমতো থমথমে হয়ে রয়েছে। বাড়িতে ঢোকার আগেই কিসের একটা বিশ্রী গন্ধ নাকে আসছিল। এরপরে খানিকটা মাটি তুলে গন্ধ শুঁকলাম। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। এরপরে মাটি ফেলে দিয়ে এগিয়ে গেলাম শশধরের পেছন পেছন। আমি বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই খট করে একটা শব্দ হলো। পরিষ্কার শুনতে পেলাম আওয়াজটা যেন চিলে কোঠার ঘর থেকেই আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ওপরে একটা শব্দ হলো না? শব্দটা তো 3 তলা থেকে আসছে মনে হলো। তারপরে সে বাড়ির সকলের দিকে ফিরে বলতে শুরু করলো, গৌরীর শারীরিক সমস্যার সমাধান করতে কলকাতা থেকে প্রখ্যাত তান্ত্রিক এবং জ্যোতিষী ত্রিলোচন বারুজ্জে মহাশয় এসেছেন। এই কে আছিস? ঠাকুর মশাইয়ের হাত পা ধোয়ার জন্য জলের ব্যবস্থা কর। আসুন ঠাকুর মশাই, এদিকে এদিকে আসুন। আহা, ওসব পরে হবে, আগে বলো শব্দের উৎস কোথায়? আগে ঠাকুর মশাই, 3 তলায় আমাদের তো চিলে কোঠা আছে, সেখানে পুরনো জিনিসপত্র রাখা হয়। ওইখানে কোনো বিড়াল টিড়াল ঢুকেছে হয়তো। ওখানে কি গৌরী এই কয়েকদিনের মধ্যে গিয়েছিল? বৌভাতের দিন ঠাকুরজি বৌমাকে ওইখানেই সাজিয়েছিল, কিন্তু সেই সময়ে ওখানে তো আরো অনেক মেয়েই ছিল। কমলার কথা শুনে আমার মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক খেতে লাগলো। প্রথমত, ওই ঠাকুরজি তাকে কোনোভাবে তুকতাক করতে পারে। দ্বিতীয়ত, যদি সেটা করেই থাকে তাহলে কিভাবে করেছে, কারণ সেই সময়ে অনেকেই উপস্থিত ছিল। তাহলে কি
এবার আমি 3 তলার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করলাম। তারপর আর কোনো কথা না বাড়িয়ে 3 তলার দিকে রওনা হলাম। আমার পেছন পেছন চলতে লাগলো শশধর। ঠাকুরমশাই সাবধানে যাবেন, বাড়িটা আমার ঠাকুরদার আমলে তৈরি, প্রায় 100 বছর বয়স হয়ে গেল। সিঁড়িগুলিও বেশ জরাজীর্ণ অবস্থায় থাকলেও ইদানিং রঙের প্রলেপ পড়েছে। পাশের কাঠের হাতলগুলিও যে বেশ পুরনো তা বলাই বাহুল্য। সিঁড়ি বেয়ে যত উপরের দিকে উঠছি, একটা হালকা অথচ কেমন যেন একটা উগ্র গন্ধ নাকে আসছে, ঠিক যেন পোড়া বারুদের মতো গন্ধ। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। 3 তলায় পৌঁছে চারিদিকে দৃষ্টি দিতেই চোখে পড়ল চিলে কোঠার ঘরটার দিকে। দরজাটার হাল দেখে প্রথমটায় মনে হয়েছিল দরজা খুলতে ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ আসবে, কিন্তু তেমন কিছুই ঘটল না। আস্তে করে একটা ঠেলা মারতেই সেই কাঠের পাটাতন দুটি খুলে গেল। ঘরের মধ্যে এক গাদা জিনিস ডাঁই করে রাখা আছে। মেয়েদের সাজানোর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখনও। কিসের একটা ভ্যাপসা গন্ধ রয়েছে ঘরটার মধ্যে, যেন কিছু পচে গলে পড়ে রয়েছে। সেই গন্ধের উৎসকে খোঁজবার জন্য ডাঁই করে রাখা জিনিসপত্রগুলোকে সরিয়ে রাখতে লাগলাম। ওই দিকের মেঝেতে চোখ পড়তেই চমকে উঠলাম। বিভিন্ন প্রকারের উল্কি অঙ্কিত রয়েছে। আলোটা কাছে নিয়ে যেতেই দেখলাম আদিবাসী ভাষায় কি সব লেখা রয়েছে। এবারে বুঝতে পারলাম এখানে কেউ কালো জাদু করেছে। শশধরবাবু, একটা কথা বলছিলাম কি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে একবার কি গৌরীর ঘরে যাওয়া যায়? নিশ্চয়ই ঠাকুরমশাই, এইদিকে আসুন, এইদিকে আসুন। এই বলে শশধর আমাকে নিয়ে এগিয়ে চললেন গৌরীর ঘরের দিকে। দোতলায় ওদের ঘরের বাইরে আসতেই হঠাৎ অনুভব করলাম বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসছে। চারিদিকে পাখির কোলাহল আচমকায় যেন থেমে গেল। শশধর দরজার বাইরে লাগানো তালা খুলতে উদ্যত হতেই আমি ওনাকে বাধা দিলাম। তারপর ওনার হাত থেকে চাবিটা নিয়ে আমি ওনাকে নিচের তলায় যেতে বললাম। উনি আমাকে এই বিপদের মধ্যে একা ফেলে চলে যেতে চাইছিলেন না, কিন্তু আমার কথায় শেষ পর্যন্ত এক প্রকার রাজি হয়ে ধীর গতিতে নিচের দিকে নেমে চললেন। এবারে আমি দরজার দিকে এগিয়ে গেলাম। চাবিটা তালায় ঠেকানোর সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটা অমানুষিক হাসির আওয়াজ শুনতে পেলাম। তার সঙ্গে ভেসে এলো, তুই এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে, চলে যা। আমি তালাটা খুললাম। তারপর দরজায় সামান্য চাপ দিতেই পাল্লা দুটো খুলে গেল। ভেতরে পা দিতেই দেখি বুকের কাছে থাকা রুদ্রাক্ষ গরম হয়ে উঠেছে। তাতে বুকে ছ্যাঁকা লাগছে না বটে, কিন্তু গরম হওয়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সুতরাং আমার অনুমান যে 100% ঠিক, এ কথা নিশ্চিত হতে পারলাম। হঠাৎ ঘরের মধ্যেই হাওয়ায় একটা চাপা ঘূর্ণি অনুভব করলাম। মেঝে থেকে দুটো মুখোমুখি হাওয়ার স্রোত যেন লড়াই করতে করতে ওপরের দিকে উঠছে, খুবই হালকা করে। দুটো সাপের তীব্র হিসির শব্দ যেন শুনতে পেলাম। আবার ঘরের মধ্যে সেই পৈশাচিক হাসিটা ঘুরে বেড়াতে লাগলো। এবারে ভালো করে ঘরটাকে দেখতে লাগলাম। একটা সেগুন কাঠের পালঙ্ক, তার পাশে একটি স্টিলের আলমারি, অন্যদিকে একটা ড্রেসিং টেবিল, যার ওপর একটা পাউডারের কৌটো আর কিছু সাজগোজের সরঞ্জাম চোখে পড়ল। অন্য পাশে একটা টেবিল রয়েছে। হঠাৎ উপরে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম। কে এই সম্পূর্ণ উলঙ্গ পিশাচিনীর ন্যায় নারী মূর্তি? শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে বহু যুগ ধরে যেন কিছুই খায়নি।
সাপের মতন উড়ছে তার খোলা চুলগুলো। দুটো চোখের মনির জায়গাটা সাদা। ঘরের ঠিক মাঝ বরাবর ভেসে আছে সেই পিশাচিনী। সে তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে সব আলো, হাসি, গান যেন ফুরিয়ে গিয়েছে, যেন কাল সকালে আর সূর্য উঠবে না এবং 5 মিনিটের মধ্যেই আমি মারা যাব। যে কোনো সাধারণ মানুষ হলে সেই চাউনিতেই ওখানেই তার হাত পা ঠান্ডা হয়ে আসত, কিন্তু আমি ত্রিকালদর্শী অঘরী তান্ত্রিক ত্রিনাথের শিষ্য ত্রিলোচন বাণিজ্যে। ভগবানের কৃপায় আমিও অনেক সিদ্ধ পুরুষ তথা তন্ত্র সাধকের সঙ্গে ওঠা বসা করেছি। আমাকে দেখতে পেয়েই গৌরী এবার নিজের বাম হাতের ওপর দিকে ডান হাতটা রেখে একটুক্ষণ কি যেন ফিসফিস করে বলল। পরক্ষণেই ওর শরীর থেকে এক ভয়ঙ্কর হাওয়ার ঝাপটা এসে লাগলো আমার গায়ের ওপর। সেই দানবীয় ঝাপটায় যে কোনো সাধারণ মানুষ ছিটকে পড়বে। শুধু তাই নয়, আরও অনেক ক্ষতি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকেই যায়। কিন্তু আমি ত্রিকালদর্শী অঘরী তান্ত্রিক ত্রিনাথের শিষ্য, তাই গুরুদেবের কাছ থেকে পাওয়া শক্তি দিয়ে তাকে মোকাবিলা করার ক্ষমতা আমি রাখি। আমাকে ভূপতিত করতে না পেরে গৌরী রীতিমতো রাগে ফুঁসতে আরম্ভ করল। ধীরে ধীরে সেই পিশাচিনীর ঘাড় আমার দিকে ঘুরল, শরীরটা নয়, শুধুমাত্র ঘাড়। তারপর সেই পিশাচিনী বীভৎসভাবে হেসে ওঠে। এবার সে দেওয়াল বেয়ে উঠতে শুরু করে, কিন্তু উল্টোভাবে। সাধারণ সরীসৃপের মতো বুকে ভর দিয়ে না উঠে হাত আর পায়ের সাহায্যে দেওয়াল বেয়ে উঠতে থাকে। সঙ্গে সঙ্গে চলতে থাকে অশরীরী খোনা গলায় সুরেলা মন্ত্রোচ্চারণ। তারপর সে বাঁ হাতটি বাড়াতে শুরু করলো। সেটা বাড়তে বাড়তে গিয়ে ঠেকলো টেবিলের উপরে থাকা বইগুলোর উপর। আমার দিকে সেই বইগুলো এলো পাথাড়ি ছুটতে শুরু করলো। কিন্তু ত্রিনাথ তান্ত্রিকের শিষ্যকে হারানো অতটাও সহজ নয়। আমি অপদেবতা দূর করার মন্ত্র পড়তে শুরু করলাম। এবারে সজোরে মাটিতে পড়ে গেল গৌরী। তারপরে আমাকে প্রশ্ন করল, কে তুই শয়তান? কেন এসেছিস এখানে? গৌরীর কথা শুনে আমি বললাম, আমি তান্ত্রিক ত্রিলোচন বাণিজ্যে ত্রিকালদর্শী অঘরী তান্ত্রিক ত্রিনাথের শিষ্য। এখানে কেন এসেছিস? আগে বল তুই কে, আর কেনই বা তুই পুলকের স্ত্রী গৌরীর শরীরের মধ্যে আশ্রয় নিয়েছিস? আমি বলবো না, কিছুতেই বলবো না। বলবি না? তবে রে। এই বলে গাত্রবন্ধন মন্ত্র পড়ে ওই পিশাচিনীকে স্থাণুবধ করে দিলাম। সে এক জায়গায় স্থির হয়ে গেল, কিন্তু কিছুতেই নড়াচড়া করতে পারছিল না বলে বীভৎস চিৎকার করে নিজের আক্রোশ মেটাচ্ছিল। ঠিক এই সুযোগটাই আমি খুঁজছিলাম। এবার কাঁধের ঝোলা থেকে বের করলাম গুরুদেবের দেওয়া মন্ত্রপুত লাল সুতো। সেটা দিয়ে গৌরীর গলায় পরিয়ে দিতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ওর বাম বাজুর কনুইয়ের কাছে বাঁধা কালো ধাগাটা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম জানলার পাল্লা দুটো খুব জোরে খুলে গেল। তার সঙ্গে সঙ্গেই একটা কালো ছায়া ওর শরীর থেকে বেরিয়ে গেল।
টেবিলের ওপরে একটা জলের জগ রাখা ছিল। সেখান থেকে খানিকটা জল নিয়ে ওর চোখে মুখে ছিটিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসল গৌরী। আমার দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। আমি স্মিত হেসে ওকে বললাম, এখন কেমন আছিস মা? ভালো আছি, কিন্তু বাবা আপনাকে তো ঠিক চিনলাম না। আর আমার কি হয়েছিল? আমি ত্রিলোচন তান্ত্রিক। তোর শ্বশুর মশাই শশধর বাবুর অনুরোধে কলকাতা থেকে এসেছি, কিন্তু সে আলোচনা পরে হবে। আগে তুই বল, শেষ কোন কথাটা তোর মনে আছে? বিয়ে হয়ে এ বাড়িতে আসি পরশুদিন। আজকে তো আমাদের বউ ভাত। দুপুরে পিসিমা, ঠান্দি আরো অনেক মেয়ে ছিল চিলেকোঠার ঘরে। সেদিন আমার উনি প্রায়ই আমাকে দেখার জন্য নানা ফন্দি ফিকির করছিলেন, তাই এই ব্যবস্থা। বিকেল থেকেই সবাই আসতে শুরু করলো। আমি একবার উঠে বাইরে গেছিলাম বাবা মা এসেছে কিনা দেখার জন্য। তারপর আর কিছু মনে নেই। তুই অসুস্থ হয়ে পড়েছিলি রে মা, তাই তোর বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়নি, কিন্তু আজকে সেটা সম্পন্ন হবে। কথা শেষ করেই ঘরের বাইরে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখতে পেলাম নিচের বৈঠকখানায় সবাই সব হয়ে বসে আছে। আমি নামতেই শশধর প্রশ্ন করল, ঠাকুর মশাই, গৌরীকে কেমন দেখলেন? ও ঠিক আছে তো? ফাঁড়া কেটে গেছে। কেউ তার ওপর কালো জাদু করেছিল বিশেষ কোনো উদ্দেশ্যে, যদিও তার ইচ্ছে পূরণ হয়নি। এখন গৌরী একেবারে সুস্থ হয়ে গেছে, তবে ওর গলায় আমি মন্ত্রপুত ধাগা বেঁধে দিয়েছি, সেটা যেন কোনো মতেই খোলা না হয়। কথাটা শেষ হতেই শশধর আমার পায়ের কাছে লুটিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলো। তার দেখা দেখি পরিবারের বাকি সকল সদস্যরাও একইভাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে যেতেই আমি বলে উঠলাম, দেখুন, সবই মা দক্ষিণা কালীর মহিমা, আমি তো নিমিত্ত মাত্র। জয় মা, জয় তারা। এই কে আছিস? ঠাকুর মশাইয়ের জন্য খাবারের ব্যবস্থা কর। ঠাকুর মশাই, আপনি এই ঘরে আসুন, একটু বিশ্রাম করুন, ততক্ষণে খাবারের ব্যবস্থাটা করে ফেলছি। এই বলে সে আমাকে গৃহের মন্দির সংলগ্ন একটি ঘরের মধ্যে নিয়ে এলো। সেই ঘরটার মধ্যে একখানি পালঙ্ক আর আরাম কেদারা রাখা আছে। আমাকে সেখানে রেখে চলে যেতেই আমি আরাম কেদারায় বসে জানলা দিয়ে বাইরের পুকুরের দিকে চেয়ে রইলাম। কখন যে একটু ঘুমিয়ে পড়েছিলাম সে খেয়াল নেই। হঠাৎ শশধরের ডাকে আমার ঘুম ভাঙল। দেখি তার সঙ্গে স্বয়ং গৌরী এসেছে। একখানি কাঁসার থালায় গন্ডাখানেক লুচি, আলুর দম, মোহনভোগ আর বিস্তর খানেক মিষ্টি নিয়ে হাজির করলো আমার সামনে। তা দেখে আমি বলেই ফেললাম, আরে আরে করেছো কি? এত কিছু আমি কি করে খাবো? ঠাকুর মশাই, এই সামান্য প্রসাদটুকু গ্রহণ না করলে মনে বড় দুঃখ পাবো। কিন্তু এতটা খাওয়ার অভ্যেস আমার নেই। আমি যতটা সম্ভব ততটা খাচ্ছি। কেমন? খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তার কোনো খেয়াল নেই। ঘুম যখন ভাঙল ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছে। আড়মোড়া ভেঙে চারিদিকে তাকাতেই দেখি এই বাড়িতে এখনো সন্ধে দেওয়া হয়নি। এই রকম গ্রামের বাড়িতে এখনো সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়নি। ব্যাপারটা আমার কাছে বেশ অবাক লাগলো। আমি বিছানা ছেড়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলাম। এসেই আমার চমকের পালা শুরু হলো। শশধর মাথায় হাত দিয়ে একখানি আরাম কেদারার ওপর বসে আছে। আমি কখন এসে তার পাশে দাঁড়িয়েছি সেটা সে বিন্দু মাত্র খেয়াল করেনি।
তার কাঁধে হাত দিতেই সে রীতিমতো চমকে উঠল। তারপর ধরা গলায় বলে উঠল, ঠাকুরমশাই, আপনি উঠে পড়েছেন? এই, কে আছিস? ওনার জন্য সন্ধ্যা আহারের ব্যবস্থা কর। আহা, ওসব পরে হবে। আগে আপনি বলুন, এই রকম মুখ ভার করে বসে আছেন কেন? আর বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়নি কেন? সন্ধ্যা প্রদীপ না জ্বাললে কিন্তু সংসারের অমঙ্গল হয়। এবার সে আমার দিকে একবার ম্লান দৃষ্টিতে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, ঠাকুরমশাই, আপনাকে কিছু কথা গোপন করেছিলাম। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় বছর 7 আগে। আমি তখন সবেমাত্র কলকাতায় নতুন দোকান কিনে পসার জমানোর চেষ্টায় ব্যস্ত। সেই সময় আমি ভোরবেলা ট্রেন ধরে হাওড়াতে চলে যেতাম, আর ফেরার সময় 6:30 ট্রেনে করে ফিরে আসতাম। ধর্মতলা থেকে লঞ্চে করে বাবুঘাট পেরিয়ে হাওড়াতে যেতে খুব কম সময় লাগে, তাই সময় বাঁচাতে আমি ওই পথটা ধরেই যেতাম। সেই সময় একদিন আলাপ হলো সমরেশ ঘোষের সাথে। ভদ্রলোক কোনো একটা কলেজে ইতিহাসের প্রফেসর ছিলেন। তার সাথে নেশা ছিল পুরনো পুঁথির। সেই জন্য প্রায়ই উনি কামাখ্যা, বারাণসী, এমনকি নেপাল অবধি গেছিলেন। সেখান থেকে প্রাচীন পুঁথি সংগ্রহ করে তন্ত্র সাধনা করার ইচ্ছে ছিল, যদিও প্রথম দিকে এসব ব্যাপারে আমার একেবারেই কোনো আগ্রহ ছিল না। তা হঠাৎ একদিন হাওড়া স্টেশনে আমি ট্রেন থেকে নামতেই উনি বললেন ওনার সাথে যেতে, কি একটা বিশেষ দরকার আছে। উনি আমাকে নিয়ে সোজা চলে গেলেন তার কলকাতার বাড়িতে। অবশ্য ওটাকে বাড়ি না বলে মেজবাড়ি বলাই ভালো। আরও জনদশেক ছেলেপুলোর সাথে উনি থাকতেন। অবশ্য উনি ওদের সাথে থাকলেও একটা টিনের শেড দেওয়া ঘরে একা ওনার ব্যবস্থা ছিল। ওনার ঘরের মধ্যে ঢুকে আমি তো রীতিমতো চমকে উঠলাম। তক্তপোষের এক কোণে মশারিটা গুটিয়ে রাখা আছে। বালিশের ওয়ার আর বিছানার চাদরটা শেষ কবে কাচা হয়েছিল সেটা বোধহয় উনি নিজেই ভুলে গেছেন। তক্তপোষের ওপর কয়েকটা ইতিহাসের বই রাখা, সবকটাই বৌদ্ধ তন্ত্রের উপর। ঘরের দেওয়ালের মধ্যে বেশ কয়েকটা অদ্ভুত দেখতে মূর্তি আঁকা রয়েছে। আর সবচেয়ে অবাক করে দিল মেঝের উপর আঁকা কয়েকটি অদ্ভুত লেখা। আমি ওনার দিকে বিস্মিতভাবে তাকাতেই উনি এমন একটা হাসি হাসলেন যেন মনে হলো উনি এমন কিছুর সন্ধান পেয়েছেন যার কাছে এসব কিছুর কোনো মানেই হয় না। তারপর আমার দিকে অভয় দেওয়ার মতন হাত দেখিয়ে দরজার বাইরে একটু ঝুঁকে দুদিকে ভালো করে দেখে নিলেন। তারপর দরজাটা বন্ধ করে দিলেন। তারপর ধীরে ধীরে তক্তপোষের নিচ থেকে একটা ট্রাঙ্ক বের করতে লাগলেন। আমি তো অবাক। এরকম একটা জঞ্জাল ভর্তি বাড়িতে, যেখানে মানুষই ঠিকমতো বাস করতে পারে না, সেখানে উনি থাকেন কি করে? অবশ্য আমার সব প্রশ্নের উত্তর পাওয়ার তখনও অনেক দেরি ছিল। ট্রাঙ্কের ভেতর থেকে বেশ কিছু কাপড়ের সাথে লাল শালুতে মোড়া একখানি বই বের করলেন তিনি। তারপর সযত্নে শালু খুলে আমার হাতে এগিয়ে দিলেন সেই বইটা। বুঝলেন ঠাকুরমশাই, বইটা হাতে তুলে নিতেই মনে হলো যেন তীব্র বেগে হাওয়া বইতে শুরু করেছে। মনে হলো যেন কোনো অজানা শক্তি এক নিমেষে বশ করে নিয়েছে আমাকে। বইটা হাতে আসতেই একটা যন্ত্রণা অনুভব করছিলাম আমি। মাথাটা ভার হয়ে আসছিল। তবুও বইটাকে হাত থেকে কিছুতেই নামাতে পারছিলাম না। কিছুক্ষণ পরে সব শান্ত হলো। তারপরে আর কিছু মনে নেই। সেদিন রাতের বেলায় বইটা হাতে নিয়ে যখন আমি ঘরে ফিরছিলাম তখন প্রায় 10টা বেজে গেছে। শরীরের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। সব সমস্যার সমাধান যেন এখন আমার হাতের মুঠোয়। বাড়ি ফিরেই আমার প্রথম কাজ হলো বইটাকে লুকিয়ে ফেলতে হবে। কমলার দৃষ্টি এড়িয়েই কাজটা সেরে ফেলতে হবে। তার সন্দেহের বশবর্তী হলেই গোটা বিষয়টির মধ্যেই আবার নতুন করে কোনো অশান্তি শুরু হয়ে যেতে পারত। তাই সন্তর্পণে নিজের কাজটা গুছিয়ে নিতে হবে। একটা লাল কাপড়ে মুড়ে বইটিকে চিলেকোঠার ঘরে গিয়ে লুকিয়ে রাখলাম। তার ভিতরে যে নিশ্চিত কোনো রহস্য লুকিয়ে রয়েছে সেটা আমার বারবার মনে হতো। একবার দেখতেই হবে।
বইটা হাতে নিয়ে দেখতে যাব এমন সময় বাড়ির পিছন দিকে একটা বিড়াল হঠাৎ কেঁদে উঠল। মনে হলো যেন সে আমার ধ্যান ভঙ্গ করতে চাইছে। কথায় বলে কোনো কাজে বাধা আসলে সেটা থেকে বিরত থাকাই শ্রেয়। তাই সেদিনটা নিজেকে কোনো রকমে বুঝিয়ে নিয়েছিলাম। সেদিনের মতো আর বইটা খুলে দেখিনি। নিচে নেমে এসে দেখলাম কমলা তখনও বেশ নাক ডেকেই ঘুমোচ্ছে। আমি ভাবলাম এই কথাগুলো ওকে না জানানোই ভালো, কিন্তু কমলার ঘুম হঠাৎ ভাঙল। পাশ ফিরেই সে দেখতে পেল আমি বসে আছি। ওর মুখে তখন অনেক প্রশ্ন, তবু আমি নিজেকে সংযত করে নিলাম। এরপরে দিন সাতেক সবকিছু স্বাভাবিকই রইল। তেমন কোনো বিপদের আশঙ্কা নজরে না পড়ে আমি বেশ নিশ্চিন্তই হয়েছিলাম। অষ্টম দিন রাতে কমলার অলক্ষ্যে চিলেকোঠার ঘরে গেলাম। সেদিন ছিল অমাবস্যা, কালো অন্ধকারে অধ্যুষিত চতুর্দিক। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে অযাচিত ভয়ার্ত কিছু আওয়াজ ব্যতীত আর কিছুই ভেসে আসছিল না। লাল কাপড়ে মোড়া বইটি হাতে তুলে নিলাম। বইটি খুলতেই আবার সেই তীব্র আকর্ষণ অনুভব করতে লাগলাম, যেন কেউ আমাকে বাধ্য করছে বইটির অলিন্দের গোপন রহস্য উন্মোচন করতে। এবার আর কোনো বাধাই আমার রাস্তা আটকাতে পারল না। বইটির প্রথম পৃষ্ঠাটি খোলা মাত্রই এক অভূতপূর্ব শক্তির বিকাশ ঘটল আমার মধ্যে। মনে হলো এখন আমি যা চাই তাই করতে পারি। বইটির একটি পৃষ্ঠায় দেখলাম একটি অদ্ভুত মন্ত্র লেখা রয়েছে। মন্ত্রটির উপরের অংশে লেখা, যখন 8টি গ্রহ একই সরল রেখায় আসবে সেই সময় যে এই মন্ত্রটি 10 বার জপ করবে সে সর্বশক্তিমান হয়ে যাবে, কিন্তু এই মন্ত্রের জপ মাঝপথে বন্ধ করলে সেই ব্যক্তির মৃত্যু অবধি ঘটতে পারে। এই মন্ত্র জপের 7 দিনের দিন একটি 13 বছরের বালিকার বলি দিতে হবে, এবং সেই বলি দিতে পারলে সমস্ত শত্রু নির্মূল হয়ে যাবে। যে কোনো মানুষকে সে বশীভূত করতে পারবে, যে কোনো শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে, এমনকি নিজের হারিয়ে যাওয়া সম্পদও ফিরে পেতে পারবে সেই ব্যক্তি। কথাগুলি পড়া মাত্রই আমার মনের মধ্যে এক তীব্র স্পৃহা জন্মালো। অজানাকে জানার স্পৃহা, সর্বশক্তিমান হওয়ার স্পৃহা। চিৎকার করে মন্ত্র জপ করা শুরু করলাম। ওং নমো নরসিংহায় কপীশ জটায় অমোঘ বীচা শতত বৃত্তান্ত মহগ্রুরপায় ওং লিং লিং খাং খেং 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 ফট স্বাহা। এই মন্ত্রটি আমি একটানা 10 বার পাঠ করে গেলাম। হঠাৎ দেখি ঝড় উঠল, চারিদিক অন্ধকার হয়ে এসেছে। ঈশানপন থেকে কেউ যেন চিৎকার করে বলতে লাগলো, এবার তুই শক্তিশালী হয়ে যাবি, সর্বশক্তিমান হয়ে যাবি। কালো জাদুর দ্বারা যে সমস্ত বাধা কাটানো সম্ভব হয় সে কথা সমরেশ ঘোষ বলেছিলেন। তার কথা সে সময় এতটাও বিশ্বাস করিনি, তবে নিজে যে একদিন সর্বশক্তিমান হতে পারি এমনটা আমার জানা ছিল না। মন্ত্র পড়ার সাথে সাথেই নিজের শরীরে অদ্ভুত এক শক্তি বিস্তার লাভ করল, কিন্তু নিজের মধ্যে ঘটে যাওয়া এই পরিবর্তনকে কিছুতেই বুঝতে পারছিলাম না আমি। হয়তো বুঝতে পেরেছিল বাড়ির পোষা বিড়ালটা, তাই সে বারবার চিৎকার করে আমাকে সাবধান করার চেষ্টা করত। কিন্তু তখন আমি কালো জাদুর ক্ষমতায় এতটাই মত্ত যে এসব তুচ্ছ ব্যাপার স্যাপারকে ধর্তব্যের মধ্যেই আনিনি। সাধারণ এক মানুষের পক্ষে মন্ত্র উচ্চারণের মাধ্যমে শক্তি বৃদ্ধির কি বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে? নিজের কাছে একবারের জন্যেও সেটি প্রশ্ন হয়ে ধরা দিতে চাইছিল না। একে একে সবকিছুই যে বদলে যেতে শুরু করেছিল তা কালের অন্ধকারের গভীরেই ধামাচাপা পড়ে রইল। কিন্তু আমি নিজের অবুঝ ছন্দে সেই কালো শক্তির বেড়াজালে এক পা করে জড়িয়ে পড়তে শুরু করেছিলাম। সব সময় সবকিছুই যে বলে ঘটবে এমনটা নয়, তবে ওই বইটির অলিন্দে লুকিয়ে থাকা অমোঘ কালো সত্যটা ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করে দিয়েছিল। ক্রিয়া সম্পন্ন করে নিচে যেতেই কমলা আমাকে দেখে রীতিমতো চমকে উঠল, ঠিক যেন কোনো ভূত দেখেছে সে রাতের বেলায়। তার মুখ পলকের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, চোখের মণিগুলো কেমন যেন ভয়ের চোটে বড় হয়ে গেছে।
গায়ের রং হঠাৎই ফ্যাকাশে হয়ে গেছে। ভয় ভয় প্রশ্ন করলো কমলা, এ কি, তোমার চোখ মুখের কেমন অবস্থা? তোমাকে তো আগে কখনো এরকম দেখিনি। কমলাকে এড়িয়ে যাওয়ার নাম করে তখন বলেছিলাম, কোথায়, কিছু নেই তো। না, এই যে তোমার মুখটা কেমন অদ্ভুতভাবে লাল হয়ে রয়েছে, এছাড়া কপালেও কেমন যেন ভস্মের দাগ। এগুলো কিছু নয় কমলা, ওই চিলেকোঠার ঘরে গেছিলাম তো, পুরনো জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ওসব লেগে গেছে। আমার কথা মনে হয় তার বিন্দু মাত্র বিশ্বাস হয়নি। বেশ কিছুক্ষণ ভ্রু দুইখানি উপরে তুলে আমাকে পর্যবেক্ষণ করতে লাগলো। কেন জানি না বারবার মনে হতে লাগলো কমলা আমার অন্তর্নিহিত গূঢ় উদ্দেশ্য জানার চেষ্টায় মত্ত রয়েছে। চোখগুলো যেন আমাকে আগা পাশতলা রীতিমতো জরিপ করতে লাগলো। কমলার দিকে একবার হাসি মুখে তাকালাম, মনে হলো যেন ও একটু আশ্বস্ত হলো। তবু ওর মনের মধ্যেকার প্রশ্নটা তখনও মনে হয় যায়নি। আমি হাত তুলে তাকে অভয় দেওয়ার ভঙ্গি করে নিজের ঘরে চলে যাই। আমাকে অসময়ে ঘরে যেতে দেখে মনে হলো যেন ও আরো বেশি চিন্তিত হলো। কিন্তু পরের কয়েকদিন আমি ইচ্ছে করেই এমনভাবে বইটার কালা জাদু করতে লাগলাম যাতে কমলার মনে কোনো রকম সন্দেহই না হয়। সেই ঘটনার পরে কয়েকদিন আমাকে কমলার মনে কোনো রকম সন্দেহ যাতে না হয় সেইভাবে ভীষণ সাবধানে পা ফেলতে হয়েছিল। সে আমাকে সর্বদাই চোখে চোখে রাখত, কিন্তু কোনো রকম কিছু দেখতে না পেয়ে সে ধীরে ধীরে নিশ্চিন্ত হতে থাকে। ঘটনাটা ঘটে প্রায় দিন পাঁচেকের মধ্যে। জঙ্গলের শেষ প্রান্তে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে তেঁতুল গাছে ঘেরা ছোট্ট একটি শ্মশান। পরবর্তীকালে বিদ্যুৎ চালিত শ্মশান হয়ে যাওয়ায় সেই শ্মশানে বর্তমানে কেউই সেরকম যায় না। গ্রামের গরিব দুঃখী মানুষেরা যাদের আর্থিক ক্ষমতা নেই তারা ওই শ্মশানে গিয়ে দাহ কার্য সম্পন্ন করত। শ্মশানটা পরিসরে সেরকম বড় না হলেও জঙ্গল বেশ বড়। কিছুটা দূরে ছোট্ট একটি চালা ঘর, তার ভিতর একটি কষ্টি পাথরের কালী মূর্তি আছে। শ্মশান যাত্রীরা দাহ কার্য সম্পন্ন করার পরে কখনো সখনো সেই মন্দিরে পুজো দিয়ে যেত। সেখানে খুব একটা লোকের যাতায়াত ছিল না, আর বর্ষাকাল হলে তো কথাই ছিল না। সূর্য ডোবার আগে মন্দিরে সন্ধ্যা আরতি করে ফণিভূষণ মুখুজ্জের দাদা মণিভূষণ মুখুজ্জে রোজ সন্ধ্যা নামার আগে বাড়ি চলে যেতেন। পরের দিন ভোরে আবার মন্দিরে চলে আসতেন। মণিভূষণের বয়স 60-এর ওপরে, তার ওপরে চোখে ছানি পড়ায় ভালো দেখতে পান না। সারাদিন শ্মশান যাত্রীদের কাছ থেকে দক্ষিণা স্বরূপ তিনি যা উপঢৌকন পান তাতে তার মোটামুটি চলে যায়। হঠাৎই খবর পেলাম কানু ঘরামির মেয়ে মিনির সবে মাত্র 13 বছর বয়স হয়েছে। সাথে সাথেই আমার মাথার মধ্যে পরিকল্পনার বীজ বপন করা হয়ে গেল। রোজ বিকালে গ্রামের আর 5টা মেয়ের মতনই বাকিদের সাথে খেলতে বেরোয় মিনি। সেদিন সন্ধে হওয়ার মুখে যখন সে বাড়ির পথ ধরেছে ততক্ষণে বাকি সব বন্ধুরা যে যার বাড়ি চলে গিয়েছে। পথের দুপাশে ঝিঝি পোকার গান ভেসে আসছে। কিছুক্ষণ একটানা হাঁটার পরে যখন ও গ্রামের স্কুল বাড়ির কাছে পৌঁছলো তখন হঠাৎ মিনির মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। সেই জন্য বার দুয়েক পিছন ঘুরে এদিক ওদিক ভালো করে দেখলো সে, কিন্তু আমিও তককে তককে ছিলাম। ওকে পিছন ঘুরতে দেখেই একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। স্কুল বাড়ির সামনে বড় বড় ঝুপসি গাছের সারি, আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। সেখান থেকে পায়ে হেঁটে মিনির বাড়ির রাস্তা বড় জোর আমাদের পায়ে আধ ঘন্টা, আর মিনির পায়ে মিনিট 15। পেছনে ফিরে কাউকে দেখতে না পেয়ে সে আপন মনেই যাচ্ছিল, কিন্তু এবার ও আমার উপস্থিতি টের পেয়ে গেল। ও বারবার পিছন ফিরে দেখতে লাগলো, কিন্তু কিছুতেই ঠাহর না করতে পারলেও বুঝতে পারলো যে কেউ একজন ওকে চোখে চোখে রাখছে। এবারও হন হন করে এগিয়ে যেতে লাগলো। এক জায়গায় ধানের ক্ষেত শেষ হয়ে একটা ছোট্ট মতো ডোবা পড়ে। এই ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটু জোরেই হাঁটতে শুরু করলাম। ও আতঙ্কের নিঃশ্বাস নিয়ে দৌড়তে শুরু করলো। এলো পাথারি দৌড়তে গিয়ে পাথরে না কিসে হোঁচট খেয়ে মিনি আছাড় খেয়ে পড়লো। মরিয়া হয়ে যেই না উঠতে যাবে এমন সময় আমি পিছন থেকে ওর মুখের ওপর খানিকটা ঘুমের ওষুধ মেশানো কাপড়খানা চেপে ধরলাম।
ও কিছু বুঝে ওঠার আগেই ঘুমের দেশে তলিয়ে গেল। আশপাশটাকে ভালো করে দেখে নিয়ে ওকে আমি কাঁধে তুলে ফেললাম। তিথির পুজো শেষ করে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করেন মণিভূষণ। এরপরে সবেমাত্র বাড়ি ফেরার তোড়জোড় করছিলেন তিনি। এমন সময় ঘুরে দাঁড়িয়েই থমকে যান। আমাকে অসময়ে সেখানে দেখে রীতিমতো চমকে ওঠেন তিনি, কিন্তু অনবরত বিড়বিড় করে পড়তে থাকা কালা জাদুর মন্ত্রে অবশ হয়ে যান। তিনি তখন আমার আজ্ঞাবহ হয়ে ডাকিনী মতে চামুণ্ডার উদযাপন করার প্রস্তুতি নিতে শুরু করে দেন। জ্বলে ওঠে যজ্ঞকুণ্ড। যজ্ঞের আগুনের কম্পমান আলোয় পাথরের মূর্তি নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে। মিনিকে শুইয়ে দিলাম যজ্ঞকুণ্ডের পাশে। আগুনের লেলিহান শিখা আকাশ ছিল, আর যজ্ঞকুণ্ডের সামনে বসেই নিজের হাত কেটে তাতে ফোঁটা ফোঁটা রক্ত সমর্পণ করতে লাগলাম আমি। মাঝে মধ্যেই হুঙ্কার দিয়ে মন্ত্র পড়ে যাচ্ছিলাম। এতদিন ধরে কালো জাদুর সবচেয়ে বড় বিদ্যা অর্জনের যে আকাঙ্ক্ষা মনের মধ্যে বাসা বেঁধেছিল, তা পূরণে এত বিলম্ব হচ্ছে দেখে আমার ভিতরে তীব্র উত্তেজনা হতে লাগলো। এবার সোজা তাকালাম যজ্ঞের আগুনের দিকে। তাকাতেই লক্ষ্য করলাম সেখানে লাল রক্তবিন্দু দিয়ে তৈরি হচ্ছে এক নারী শরীর। আগুনের মধ্যেই সেই বায়বীয় শরীরটি ঘুরপাক খেতে থাকে। চারিদিকে এক আষ্টে পুঁতিগন্ধে ভরে যায়। আমি চেঁচিয়ে উঠি, স্থির হ পিশাচিনী, স্থির হ। বল, আমার বশ্যতা স্বীকার করবি কিনা। আগুনের শিখার ওপরে ভেসে ওঠে এক নগ্ন আতপোড়া ভয়াল দর্শনা নারী শরীর। আকাশ বাতাস ভরে ওঠে এক মোহময়ী কণ্ঠের হাসিতে। আমি বলি, রক্তাহুতি দিয়েছি আমি, সমস্ত তামস গুণ দিয়ে তোকে গড়ে তুলেছি আমি তোর সৃষ্টিকর্তা। আমার আদেশ তোকে মানতেই হবে। সেই বায়বীয় নারী শরীরটি এবার বলে ওঠে, নিশ্চয়, কিন্তু আমার যে মহাপ্রসাদ চাই। যজ্ঞের পাশে শুয়ে থাকা মিনির অচেতন দেহটাকে দেখিয়ে আমি বলি, এই নে তোর খাবার। নারী শরীরটি মিনির মুন্ডু ছিঁড়ে নিয়ে তার শরীরের কাঁচা মাংস কচকচ করে চিবিয়ে খেতে থাকে। আমি চোখ বুজে বলি, এবার আমাকে সম্পদে পরিপূর্ণ করে দে। চোখ খুলতেই দেখতে পেলাম আমার পাশে দুটো কলসি ভর্তি সোনাদানা রাখা আছে। আমি মণিভূষণের জ্ঞান ফিরে আসার আগেই সেখান থেকে চলে যাই। পরের দিন যখন মণিভূষণের জ্ঞান ফেরে, সেই সময় মিনির দেহাবশেষ তিনি দেখতে পান। ওনার চিৎকারে বেশ কিছু লোকজন সেখানে জড়ো হয় ঠিকই, কিন্তু কিভাবে কি হয়েছে সেটা কিছুতেই মণিভূষণ মনে করতে পারেন না। ক্রমাগত জেরার চাপে তার মাথায় ভীমরতি দেখা দেয়। একজন সাত্ত্বিক ব্রাহ্মণকে এইরকম ভাবে অপদস্থ হতে দেখে এবার আমি এগিয়ে আসি। সেই সময় উত্তেজিত জনগণকে বোঝাই যে এই নারকীয় হত্যালীলা কোনো হিংস্র জন্তুর পক্ষেই একমাত্র সম্ভব। আমার কথা সবাই বিশ্বাস করলেও কানু ঘরামের স্ত্রী মধু কিছুতেই মানতে চায় না। কানু তার মেয়েকে হারিয়ে ওখানেই পাথরের মতো স্থাণুবৎ হয়ে বসে পড়ল। ওইভাবে ওকে ঘন্টাখানেক বসে থাকতে দেখে আমি এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত দিতেই তার নিথর দেহ মাটির উপরে পড়ে যায়। আর চোখের সামনে স্বামী আর কন্যার এরকম মৃত্যু দেখে মধু কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। পরে শুনেছিলাম সে নাকি পুকুরের জলে ঝাঁপ দিয়ে মরেছিল। তাই যখন গৌরী ছাদের ওপরে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল, আমার মেয়েকে কেন মেরেছিস, তখনই বুঝতে পারি যে ওর মধ্যে মধুর আত্মা প্রবেশ করেছে। ভুল আমি করেছি ঠাকুরমশাই, শাস্তি যেন আমি পাই, কিন্তু আমার পরিবার তো কোনো দোষ করেনি, তাহলে তারা কেন এই পাপের ভাগীদার হবে? শশধর যখন কথাগুলো বলে থামল, তখন আমি বুঝতে পারলাম মধুর আত্মা মিনির হত্যার প্রতিশোধ নিতেই ফিরে এসেছে। এই মুহূর্তে মনটা যেন ভারাক্রান্ত হয়ে উঠল। নিজের লাভের জন্য একটি কিশোরীর বলি দিতে বিন্দুমাত্র হাত কাঁপল না এই পাষণ্ডের। শেষে কিনা আমাকে দিয়ে নিজের দোষ ঢাকতে আত্মার হাত থেকে মোকাবিলা করার মতলব এঁটেছে।
ঠাকুর, আমি নরবলি দিয়ে জাগতিক সুখ কিনতে চেয়েছিলাম। সংসারের সুখ বৃদ্ধির জন্য কায়িক পরিশ্রম না করে সহজে সম্পদ আহরণের পথকে গ্রহণ করেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমার করা ভুলের মাসুল ছেলের উপর বর্তাবে। কালো জাদু মানুষকে অন্ধ করে দেয়। আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, সেই প্রেতাত্মাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আপনি করুন। আমি নিজে তার সামনে উপস্থিত থেকে দোষ স্বীকার করতে রাজি আছি, আর তার জন্য যে কোনো রকম শাস্তি পেতেও আমি রাজি। শশধরের কথার মধ্যে খেদোক্তিটা বেশ ভালোই টের পেলাম। আমি কিছু একটা বলতে যাব এমন সময় হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। কি রকম তা ঠিক বলে বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এমনটা হচ্ছে আমার? বাইরে বেরিয়ে এসে চারিদিকটা ভালো করে দেখতে লাগলাম। কোথাও সেরকম কিছু দেখতে না পেলেও একটা পচা গন্ধ ক্রমাগত নাকের মধ্যে জ্বালা ধরিয়ে দিতে লাগলো। আমি ফিরে এসে শশধরকে ডাকলাম, বললাম, দেখো, আজ তোমার সামনে খুব বড় বিপদ উপস্থিত। মধুর আত্মা তোমাকে শেষ না করা অবধি কিন্তু ছাড়বে না। আমি থাকতে আজকে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবাইকে বৈঠকখানায় নিয়ে যাও, সেখানে গিয়ে ভগবানের নাম জপ করো, আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। শশধর দৌড়ে গিয়ে এক ঘটি জল নিয়ে এলো। আমি গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারিদিকে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে ফেললাম। আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম বিপদটা শুধুমাত্র শশধরের। আগের দিন গৌরীকে কবজা করে বাকিদেরকে শেষ করতে গিয়েও শেষ রক্ষা হয়নি, তাই সে আজই শশধরকে শেষ করার জন্য নাছোড়বান্দা হয়ে উঠেছে। এই বাড়ির কেউই নিরাপদ নয়, তাই সারা বাড়ির চারিদিকেই গণ্ডি কাটলাম। এবার আমি শশধরকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল মাটিতে ঢালো। এই যে এখানে খাটের পায়ার কাছে, এইখানটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে একটা জলের গণ্ডি কাটো। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বশান্তি হারি দেবী নারায়ণী নমস্তুতে। সেই গণ্ডির ভেতরে খাটে উঠে শশধর বসে রইল। আমি দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। গভীর ঘুমের মধ্যে ডুবে রয়েছে গোটা গ্রামটা। আকাশের তারার ঝাঁকের মধ্যে জল জল করছে চাঁদ। ব্যাঙ ডাকছে আশেপাশের জঙ্গল থেকে। হঠাৎ ব্যাঙের ডাক ছাপিয়ে আরেকটা শব্দ কানে এলো আমার। কান খাড়া করলাম। চাপা কুঁকিয়ে কান্নার আওয়াজ। মেরুদণ্ড টান টান করে নিলাম। বুঝতে আমার কোনো অসুবিধে হলো না যে সে উপস্থিত। বারংবার হুঙ্কার দিয়ে নিজের উপস্থিতির কথা জানান দিতে লাগলো। হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিছুই নয়, কিন্তু হাওয়া এলো কোত্থেকে। ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা দড়াম দড়াম করে বন্ধ হতে আর খুলতে লাগে। বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সবাই ভেতরে বসে থাকুন। ঝড়ের শব্দের মধ্যে একটা বীভৎস হুঙ্কার শুনতে পেলাম। বিকৃত জান্তব গলায় কে যেন অমানুষিক হুঙ্কার করছে। কেউ যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢোকবার, কিন্তু বারবার অদৃশ্য কোনো শক্তিতে বাধা পেয়ে সে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে।
কিছুক্ষণ পরে সব কিছু শান্ত হয়ে গেল। শশধরকে বললাম, শোনো, বিপদ সাময়িকভাবে কেটেছে, কিন্তু তোমরা কেউ বাড়ির বাইরে বেরিও না। এই বলে আমি এগিয়ে যেতে লাগলাম সেই অশরীরীর উদ্দেশ্যে। মেঠো পথ ধরে বেশ অনেকটা রাস্তা অতিক্রম করার পরে একটা ছোট্ট ঢিবি পার হতেই জঙ্গলে ঘেরা থমথমে স্যাঁতস্যাঁতে শ্মশানের সামনে পৌঁছে গেলাম। রাতের ধূসর আলোয় ছোট্ট টিনের চাল দেওয়া পাথরের মন্দিরটা অন্ধকারে গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে। শ্মশানের চৌহদ্দিতে পা রাখতেই মনে হলো কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ। আকাশে মেঘ তো আগেও দেখেছি, কিন্তু এরকম দম আটকে আসা অনুভূতি তো কোনোদিন হয়নি। বাতাসে খানিকক্ষণ ঘ্রাণ নিতেই একটা বিশ্রী গন্ধ নাকে এসে ঠেকল। খানিকটা মাটি তুলে নিয়ে গন্ধ শুঁকতেই টের পেলাম সেই একই গন্ধ। মাটি ফেলে দিলাম। তারপর পাঞ্জাবির পকেট থেকে গুরুদেবের দেওয়া মন্ত্রপুত ভস্য গুঁড়োর শিশিটা বের করলাম। সেটা নিয়ে মন্দিরের চারপাশে গণ্ডি কাটতে আরম্ভ করলাম। তারপর চেঁচিয়ে বলে উঠলাম, যদি তুমি কোনো বিদেহী সত্তা হও বা কোনো অতৃপ্ত আত্মা হও এবং খুবই কষ্টে রয়েছ মুক্তির অপেক্ষায়, তাহলে আভাস দাও। শুধুমাত্র গাছের পাতায় পাতায় ঝিঁঝি পোকার ডাক, চিতার শেষ কাঠের টুকরো পোড়ানো আগুনের ক্ষীণ শব্দ, দূরে নদীর ঢেউয়ের মৃদু কলকল ধ্বনি, এছাড়া আর কোনো শব্দ কানে এলো না। এরকমভাবে নিস্তব্ধতার মধ্যে কিছুক্ষণ সময় কাটার পরে কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম, কারণ ততক্ষণে গুরুদেবের দেওয়া সেই ভস্য কালো বর্ণে রূপান্তরিত হতে শুরু করেছে। ঠিক মনে হতে লাগলো কেউ যেন আল কাতরা দিয়ে গণ্ডি কেটে দিয়েছে। হঠাৎ লক্ষ্য করলাম পেছনের অন্ধকারে কিছু একটা নড়ছে। কারোর মাথার লম্বা চুল, একগোছা লম্বা চুল নিয়ে একটি নারী মূর্তি আচমকাই আমার সামনে আবির্ভূত হলো। এমন বীভৎস মুখ আমি আগে কখনো দেখিনি। ওকে দেখেই আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন নেমে গেল। এবার আমি নিজের বুকের উপর হাত দিয়ে জোরে জোরে ভূতনাথ মন্ত্র জপ করতে শুরু করলাম। মন্ত্রের ফলে গোটা শ্মশান জুড়ে একটা তীব্র আলোড়ন দেখা দিল। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? আত্মা? প্রেত? নৈশব্দ চিরে একটা গা ছমছমে হাসি শুনতে পেলাম। খিলখিল ঠান্ডা উঁচু স্বরের হাসির শব্দ। আকাশের নীল চাদর যেন এক ঝটকায় কেউ ছিঁড়ে নিল। তখন আমার চারিপাশে শ্মশানের আগুন আকাশ বাতাস জ্বালিয়ে গলিয়ে সেই গলানো লাল টকটকে পাপ যেন তরল মোমের মতন চৈতন্যের ওপর প্রভাব ফেলছে। কোনো রসাতল থেকে যেন উঠে এসেছে বীভৎস দর্শন শৃগাল। তাদের হিংস্র সদন্ত আর রক্তলাল জিহ্বা থেকে রক্ত ফেনা উড়ে উড়ে পড়ছে। সেই পিশাচি সম্পূর্ণ উল্টো হয়ে গাছের ডালে ঝুলছে। তার সঙ্গে তার সাপের ফণার মতো উড়ন্ত চুল। খোনা গলায় সে বলে উঠল, তুই কিছুতেই শশধরকে বাঁচাতে পারবি না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমার ফুলের মতো মেয়েটাকে খুন করেছিল জাদু বলের সাহায্যে। আমি জানি শশধর তোমার সঙ্গে যা করেছে তা কিছুতেই ক্ষমা করা যায় না। সে নিজেও খুব ব্যথিত। বর্তমানে সে নিজের পরিবারের প্রাণ ভিক্ষার বিনিময়ে নিজের জীবন অবধি দিতে প্রস্তুত। কিন্তু মায়েরা তো দেবী পার্বতীর মানস কন্যা, তাই তোমাদের থেকে ক্ষমা পেলে হয়তো নতুন করে জীবনটা শুরু করতে পারবে। তাকে কি একটা সুযোগ দেওয়া যায় না মধু? কথাটা শেষ হতেই সুতীব্র স্বরে হুঙ্কার ভেসে এলো।
কিছুতেই না। সে আমার মেয়েকে হত্যা করেছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। তার আগে তোকে মরতে হবে। এবার সেই পিশাচিনী আচমকাই দীর্ঘ হাত বাড়িয়েছে আমার গলা লক্ষ্য করে। ঠিক সেই মুহূর্তেই দুম করে যেন একটা আলোর বিস্ফোরণ ঘটে গেল সমগ্র শ্মশান জুড়ে। দপদপ করে আমার বুকের কাছে গুরুদেবের দেওয়া রুদ্রাক্ষের মালার মধ্যে যেন একটা আগ্নেয়গিরি নীল আভা উদ্গীরণ করতে শুরু করলো পাগলের মতন। তার প্রথম ধাক্কাতেই সমস্ত অশরীরী অপ্রাকৃত অসুচি আত্মারা ছিটকে পড়ল চারিদিকে। সেই পিশাচিনী এক মরণান্তিক আর্তনাদ করে মাটির ওপর ধপ করে পড়ে গেল। ধীরে ধীরে অপসৃত হতে লাগলো তার যাবতীয় অপশক্তি, আর সেই নীল বলয় ঘিরে পিশাচিনী শেষবারের মতো অব্যক্ত ক্রোধে নাচতে থাকে। সেই বলয় ছিঁড়ে ঢুকে আসতে চায়। উহ, কি বীভৎস তার চাউনি, কি উগ্র তার আক্রোশ! কিন্তু সেই বলয় ভেদ করে সে আসতে পারে না। আচমকা লাগোয়া বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কা কা শব্দে চারিদিকে ঘুরে ঘুরে উঠতে লাগলো। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে হে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না রাতের বেলায় হাজার খানেক কাক মাথার উপরে উড়লে কেমন লাগে। সেই অমাবস্যার নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকেদের অপার্থিব ডাকে খান খান হয়ে যেতে লাগলো। এসব অশুভ ইঙ্গিত দেখে আমার মনের মধ্যে কেমন যেন একটা কু ডাক ডেকে উঠল। হঠাৎ যেন মনে হলো কেউ এসে আমার পেছনে দাঁড়িয়েছে। ভীত কণ্ঠে ডেকে উঠল, ঠাকুর মশাই। আমি চমকে উঠলাম। আরে, এ তো শশধর। এমন নিঝুম রাতে পাণ্ডব বর্জিত শ্মশানে তাকে দেখে আমি উদ্বেগ বোধ করলাম। একেই তার পুত্র বধূর উপর এহেন আক্রমণ, তার উপরে এই পিশাচিনী শশধর বাবুর কাছ থেকে তার মেয়ের মৃত্যুর বদলা চায়। ফলে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে আমি রেগে মেগে বলে উঠলাম, তুমি এখন এখানে কেন? তুমি কি নিজের বোধ শক্তি সব হারিয়ে ফেলেছ? একটা ম্লান হাসি হেসে শশধর বলে উঠল, ঠাকুর মশাই, এতদিন পরে ভালো একটা কাজ করতে চলেছি। দয়া করে আপনি আমাকে আর বাধা দেবেন না। আমি সম্পত্তি লাভের আশায় যে পাপ কাজ করেছি তার থেকে কিছুতেই আমার নিস্তার নেই, তা আমি জানি। আমার সাথে আমার পরিবারও জড়িয়ে আছে, তাই তাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার পরে আপনি ওদের যথাসম্ভব সাহায্য করবেন। এই বলে সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো পিশাচিনীর দিকে। আচমকা একটা ধুলোর ঝড় উঠল। চারিদিকে ধুলোয় ঢেকে গিয়ে নিকষ অন্ধকার হয়ে গেল। অবশ্য কিছুক্ষণ পরেই আবার ঝড়ের প্রকোপ প্রশমিত হলো। আমার নজরে এলো যে হাত জোড় করে শশধর তফাতেই দাঁড়িয়ে আছে। সামান্য একটু দূরেই রয়েছে মধুর অতৃপ্ত প্রেতাত্মা। ওকে দেখেই খিলখিল করে হেসে উঠল সেই পিশাচিনী। সেই হাসির সঙ্গে শকুনে কান্না আর ঝড়ের শব্দ একাকার হয়ে গিয়েছে। আমি শশধরকে বাঁচাবার শেষ চেষ্টা করতে লাগলাম। ও কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বশান্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে। আমার মন্ত্রোচ্চারণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই পিশাচিনী
শশধরকে ঘিরে চক্রাকারে ঘুরতে লাগলো। তার সাথে বাতাসের দমকে দমকে হাসির তীব্রতা বৃদ্ধি পেতে লাগলো। কিছুক্ষণ ওইভাবে থাকার পরে হঠাৎ করেই পিশাচিনীর শরীর থেকে একটা অস্বাভাবিক হাওয়ার ঝাপটা এসে লাগলো ও শশধরের ঘাড়ে সজোরে ধাক্কা দিল। খট করে একটা মৃদু শব্দ হয়ে তার ঘাড়টা মটকে গেল। শশধরের নিষ্প্রাণ দেহটা ভূপতিত হলো। ধীরে ধীরে সেই পিশাচির ঘাড় ঘোরে এদিকে, শরীর ঘোরে না, শুধু ঘাড় ঘোরে। আমার গলা লক্ষ্য করে যেই না সে হাত বাড়িয়েছে, ততক্ষণে আমি ভূতডামর মন্ত্রোচ্চারণ শুরু করে দিয়েছি। গুরুদেবের দেওয়া রক্ষা কবচ সর্বদা আমার সঙ্গেই থাকে। তার সাথে সেই পিশাচিনীর সংস্পর্শ হওয়ার আগেই দুম করে আবার একটা আলোর বিস্ফোরণ ঘটে গেল গোটা শ্মশানের মধ্যে। সেই ধাক্কাতেই পিশাচিনী আর্তনাদ করে ছিটকে পড়ল খানিকটা তফাতে। ধীরে ধীরে কমে আসতে থাকলো তার যাবতীয় অপশক্তি। আমার চারিপাশে গুরুদেবের রক্ষা কবচের প্রভাবে এক অদৃশ্য বলয় তৈরি হয়েছে, আর সেই বলয় ঘিরে ঢুকে আসতে চাইছে পিশাচিনী তার শেষ আঘাত দেওয়ার জন্য। পিশাচিনী খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দেখে, তারপর ঝড় ওঠে। হঠাৎ করে এক কালো ঝড় পিশাচিকে আচ্ছন্ন করে। সেই ঝড়ে মিশে পিশাচিনী ঘূর্ণির মতন ঘুরতে থাকে। সেই ঘূর্ণন তীব্র হলে পর তা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। বুঝতে পারলাম পিশাচিনীর প্রস্থানের সময় এসে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার আর্ত চিৎকার আকাশে মিশে যেতে লাগলো। ততক্ষণে পূব আকাশ আলোকিত করে স্বমহিমায় উঠতে থাকেন রবিদেব। শুনছিলেন আজকের গল্প প্রেতাত্মার প্রতিশোধ, কলমে অর্ণব দাস। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন। নমস্কার।